শোনো না গো, আমাদের পশি ডায়েরি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। মা, অন্তরা একটু হাওয়া খাচ্ছে আর ভাবি বাপের বাড়িতেই তো গিয়েছে, চলে আসবে। এত হাইপার হচ্ছে কেন? রাগ উঠবে না আমার? দুটোতে মিলমিশ করাতে আমার জান বেরিয়ে যাচ্ছে। উর্বি তো এভাবে চলে যাওয়ার মেয়ে নয়, নিশ্চয়ই আমার বড় ছেলের অবদান আছে এতে। তা থাকতে পারে, বাইজান তো বাবিরে পাত্তাই দেয় না, খালি হাসপাতাল হাসপাতাল কইয়া শেষ হইয়া যায়। আমিরুন রওশনারাকে সম্মতি জানিয়ে বলে। সামিউল আমিরুনকে চোখ রাঙিয়ে দেয়। আমিরুন চুপ হয়ে যায়। রওশনারা সামিউলকে বলে, তুই ওকে চোখ রাঙাচ্ছিস কেন? ও কি ভুল বলেছে? আমি দেখি না? আমার চোখ নেই? 7 দিনের জন্য পাঠিয়েছিলাম ঘুরতে, তারা 3 দিনেই ফিরে এসেছে। নিশ্চয়ই হাসপাতালের দোহাই দিয়ে এসেছে তোর বড় ভাই। আমি পুরোপুরি নিশ্চিত রওনকের সাথে রাগারাগি করে উর্বি চলে গিয়েছে। কত সংসারী একটা মেয়ে, তোর বড় ভাই একটু বুঝবে না? মা, সেটা ভাইয়ের সাথে উর্বির বিয়েটা দেওয়ার আগে তোমার মাথায় আনা উচিত ছিল। তুমি আর নুরুন্নাহার খালা, তোমরা দুজনেই দায়ী। রওশনারা রেগে সামিউলের দিকে চায়। পুরনো কথা টেনে আনছিস তুই। সামিউল ভয় পেয়ে যায়, মনে মনে বলে, এই রে, মাকে খেপিয়ে দিলাম। রওশনারা দাঁত কিড়মিড় করে বলে, যা গিয়ে তোর বউয়ের ঘাড় ধরে ছাদ থেকে নিয়ে আয়, মাগরিবের আজান দিয়ে দেবে। হাওয়া খেতে গিয়েছে। হ্যাঁ, আমরা যেন বাচ্চা হয়নি। সামিউল বুঝতে পারে তার মা ভীষণ খেপেছে, তার এখান থেকে কেটে পড়াই ভালো। সে দ্রুত সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে আছাড় খায়, তারপর আবারও উঠে দৌড়াতে থাকে। রওশনারা বিড়বিড় করে বলে, ছাগল একটা। আমিরুন ফিক করে হেসে দেয়। রওশনারা রাগী দৃষ্টিতে সেদিকে তাকিয়ে বলে, তুই হাসছিস কেন? যা আমার চোখের সামনে থেকে। তো সর্দেও বড় ভাইজান এলে বলবি আমার সাথে যেন দেখা করে। আমি আমার ঘরে গেলাম, কেউ বিরক্ত করবি না। শর্মি উর্বিকে ফোন দিচ্ছে। নাবিল পেছন থেকে বলে, কাকে ফোন দিচ্ছ? শর্মি হঠাৎ করে ভয় পেয়ে হাত থেকে ফোন ফেলে দেয়, তারপর বুকে থুতথুড়ি দিয়ে বলে, তুমি আমার ভয় পাই দিয়েছো ভাইয়া। আচ্ছা সরি, কাকে ফোন দিচ্ছিলে? কথাটি বলে নাবিল মেঝে থেকে শর্মির ফোন উঠিয়ে দিতে গিয়ে দেখে উর্বির নাম্বার। নাবিল হেসে নাটকীয় ভঙ্গিতে বলে, ও তোর মাকে? তা আন্টি লিখে রাখছিস কেন? বোকামে, মাকে কেউ কি আন্টি বলে? শায়মি এসে নাবিলের পেছনে দাঁড়ায়, বলে, নাবিল, তোর কোনো কাজ নেই, যা এখান থেকে। ওকে খেপাচ্ছিস কেন? নাবিল মুখ ভেঙচিয়ে বলে, ও আমি তো ভুলে গিয়েছিলাম, তোরও তো মা। শায়মি রেগে নাবিলের দিকে তাকিয়ে থাকে। নাবিল হাসতে হাসতে ঘর থেকে বের হয়। যাওয়ার সময় দরজার বাইরে থেকে বলে, তোদের মা তো গেল, এখন কার কোলে শুয়ে ফিটু খাবি শর্মে? শর্মি রেগে গিয়ে কিছু বলতে এগিয়ে যায়। শায়মি শর্মির হাত ধরে আটকায়। স্যার তোর কথা, তোকে খেপাচ্ছে। আন্টি কি ফোনে পেলি? ধরছে না আপু। কি হলো বলতো? শর্মি তাকিয়ে আছে। আন্টি এরকম কেন করছে? আন্টি তার সাথে কথা বলতে চায় না। আমিরুন সদর দরজা খুলে দেয়। রাওনাব ঘরের ভেতরে ক্লান্ত ভঙ্গিতে পা রাখতে আমিরুন বলে ওঠে, আপনারে আম্মাহের কথা শুনতে বলছে ভাইজান। মা, আসবো? রওশনারা একটা ইসলামিক বই পড়ছিল। রাওনাফের কথায় তার দিকে না তাকিয়েই বলে, আয়। রাওনাফ সরাসরি রওশনারার ঘরে এসেছে। তার হাতে অ্যাপ্রন, স্টেথোস্কোপ। বস। তুমি বলো, কি জন্য ডেকেছিলে? বৌমা কেন গিয়েছে? রাওনাফ শীতল দৃষ্টিতে তাকিয়ে আছে তার মায়ের দিকে। রওশনারা বলতে থাকে, কি করেছিস তুই? আমি কি করেছি মানে? মা, তোমার কি মনে হয় না তুমি? মেয়েটাকে তো দেখেছি আমি, কতটা সংসারী হয়ে উঠেছিল। তোর অবদান ছাড়া এভাবে হুট করে চলে যেতে পারে না। রাওনাফকে থামিয়ে দিয়ে বলে রওশনারা, স্টপ মা, নাও প্লিজ স্টপ। বরাবর নিজের মতামত, নিজের ধারণা দিয়ে তুমি সব বলো। মা, তুমি জানো তুমি কতটা ভুল। রওশনারা ছেলের ধমক শুনে অবাক হয়ে ছেলের দিকে তাকায়। রাওনাফ বলতে থাকে, কি বলেছিলে? পাত্রী রাজি, কারণ তার বড় ভাই খালা বলেছে পাত্রী রাজি। আমাকে একটু সময় অবধি দিলে না?
পুরো দুনিয়ার কাছে একটা উপহাসের পাত্র বানিয়ে ছেড়ে দিলে সবাই আঙুল তুলেছে আমার দিকে। আমার ব্যক্তিত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে এই একটা জায়গায় এসে। তুমি আর তোমার ইমোশনাল ব্ল্যাকমেইলিং এগুলো না বন্ধ রাখো এখন প্লিজ। আমি পাজলড হয়ে আছি মা। রাউসানারা অবাক চোখে ছেলের দিকে তাকিয়ে আছে। তুই আমার সাথে এভাবে কথা বলছিস? তুই বেশ করেছি, যা করেছি বেশ করেছি। দে আমাকে ফাঁসি দে, সবাই দে। রাউনাফ মায়ের দিকে তাকিয়ে বলে। তুমি শুধরাবে না তাই না? কথাটি বলে রাউনাফ হন্তদন্ত হয়ে ঘরের দিকে যায়। রাউসানারা দরজার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। ঘরে ঢুকে রাউনাফ অ্যাপ্রোনার স্টেথোস্কোপ বিছানার উপর ছুঁড়ে ফেলে ধপ করে বিছানার একপাশে বসে পড়ে। তাই নট আলগা করে মেঝের দিকে দৃষ্টি দিয়ে থাকে চুপচাপ। দীর্ঘ সময় অতিবাহিত হয়। মাথা তুলে রাউনাফ ধীরে ধীরে বেড সাইডের টেবিলের উপর রাখা সীমালার ফটো ফ্রেমটির দিকে তাকায়। অস্বাভাবিক দুর্বল লাগছে হঠাৎ নিজেকে। কাঁপা কাঁপা হাতে সীমালার ফটো ফ্রেমটি তুলে নিয়ে দেখতে থাকে ছবিটা। বিড়বিড় করে বলে ওঠে, প্লিজ কনসোল মি শিমলা। দরজার বাইরে এসে দাঁড়ায় আমিরুন। নিচু গলায় ডাকে, ভাইজান আসবো? রাউনা ফটো ফ্রেমটা জায়গা মতো রেখে বলে ওঠে। আয়। আমিরুন ঘরে ঢোকে। রাউনা বলে, কিছু বলবি? আপনার সাথে আমার কিছু কথা ছিল ভাইজান। রাউনা অবাক হয়ে আমিরুনের দিকে তাকিয়ে থাকে। কথা কি বল? এসেছিস কেন? প্রশ্নটি করে উর্বির খালা নুরুন্নাহার উর্বির দিকেই তাকিয়ে আছে। তিনি তার মেয়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে উর্বিদের বাড়ির সবাইকে নিয়ে যেতে এসেছে। উর্বি নির্বিকার চিত্তে তার শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রাখতে থাকে। তারপর বলে, আমার বাপের বাড়ি আসবো না? জামাই নিয়ে বছরে 2 ঈদে বেড়াতে আসবি, তাও 2 দিনের জন্য। এটা বাংলাদেশের কোন সংবিধান লেখা? নেই এমন কোনো নিয়ম, এই নিয়ম শুধু তোর জন্য। উর্বি চুপ করে থাকে। নুরুন্নাহার বলতে থাকে, কি কথা বুঝিস না কেন? উর্বি চুপ করেই থাকে। নুরুন্নাহার বলতে থাকে, যাই হোক, গুছিয়ে নে সবকিছু। এখানেই আছিস যখন, তুইও চল আমাদের বাড়িতে। গাড়ি এখানেই থামাতে হচ্ছে। এই গাড়ি নিয়ে উর্বিদের পাড়ার সরু রাস্তায় ঢোকা মুশকিল। রাউনাফ চিন্তিত হয়ে বসে আছে। গাড়ি না হয় এখানে থাকবে, কিন্তু সে কি করবে? এই ঝুম বৃষ্টিতে বাইরে পা দেবে কিভাবে? আধা ঘন্টা ধরে সে একইভাবে বসে আছে। রাতও অনেক হয়েছে। রাত 10টায়, যদিও তেমন বেশি রাত না, তবে উর্বিদের এলাকা শুনশান হয়ে আছে। বৃষ্টির জন্যও হতে পারে। রাউনাফ রওনা দিয়েছে সন্ধে নাগাদ। হসপিটাল থেকেই রওনা দিয়েছে। এখানে পৌঁছেই বৃষ্টি তাকে পেয়ে বসলো। এখন রাউনাফ কি করবে? এভাবে তো বসে থাকা যায় না। মেন রোড থেকে 7-8 মিনিটের রাস্তা। রাউনাফ হেঁটে যাবে এই বৃষ্টিতে? উর্বির মন মেজাজ বিগড়ে আছে। সন্ধে থেকে লোডশেডিং, মোমবাতির টিমটিমে আলো, আর তার উপরে মশার উপদ্রব। মোবাইলটা অফ হয়ে আছে। শর্মির কথা মনে পড়ছে খুব উর্বির শর্মির ফোন ধরেনি, তার জন্য খুব অনুশোচনা হচ্ছে। মেয়েটার সাথে একটু কথা বলে নিলে খুব তো ক্ষতি হয়ে যেত না তার। সে উপর হয়ে শুয়েছিল। মাথা তুলে তহুরাকে ডাকে, ভাবি আরেকটা কল জ্বালিয়ে দাও না, আগেটা শেষ হয়ে গেল যে। তারপর তার মনে পড়ে সে বাড়িতে একা, জেদ করে যায়নি সবার সাথে। বাইরে ঝমঝম শব্দ করে বৃষ্টি পড়ছে। উর্বির বেশ শীত লাগছে। সে একটা কয়েল জ্বালিয়ে নিজের ঘরে যেতে নেয়, তখনই দরজায় কেউ ধাক্কা দেয়। উর্বি দাঁড়িয়ে পড়ে। এত রাতে কে এলো? বাড়ির সবাই নয় তো? কিন্তু তাদের তো আজ আসার কথা না। উর্বির হঠাৎ খুব ভয় হতে শুরু করে। প্রতিবেশীর বাড়িও তাদের বাড়ি থেকে বেশ দূরে। খুব ভয় করছে তার। উর্বি কয়েল রেখে মোমবাতি নিয়ে দরজার দিকে এগিয়ে যায়। দরজার এপাশ থেকে বলে, কে? রাউনাফ শীতে কাঁপছে। সে কাঁপতে কাঁপতেই জবাব দেয়, উর্বি, আমি রাউনাফ, দরজা খোলো। উর্বি চমকে ওঠে। কার গলা শুনছে সে? কে এসেছে? এই ভারী পুরুষালী কণ্ঠস্বর শুনে তার বুক চিনচিনিয়ে উঠল কেন? এমন অনুভূতি তখন হয় যখন কেউ কারো অপেক্ষা করতে করতে একসময় তার সান্নিধ্য পায়। তবে কি সে রাউনাফের জন্য অপেক্ষা করছিল? সে জানতো না, নিজেও মানত না, ভাবেনি রাউনাফ আসবে। রাউনাফের আসার তো কথা না। তবে তার অবচেতন মন চাইতো রাউনাফ আসুক। এমনটাই কি? উর্বি কিছুই বুঝতে পারছে না। সত্যি কি রাউনাফ, নাকি তার ভ্রম? নিশ্চিত হবার জন্য সে কাপা গলায় আবারও বলে, কে? ওপাশ থেকে রাউনাফ বলে, আরে আমি রাউনাফ। উর্বি, দরজা খুলে দাও তাড়াতাড়ি। উর্বি একটা গভীর নিঃশ্বাস ফেলে হাতটা বাড়িয়ে দেয়।
সিটকেনি তুলে দরজা খুলে তাকিয়ে থাকে সামনের দিকে। ক্লান্ত কিন্তু অনুসন্ধানী দৃষ্টিতে দেখতে থাকে তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বাটে ছিমছাম গড়নের গভীর চাহনির শান্ত গোছালো মধ্যবয়সী পুরুষটিকে। একটা পরিচিত অনুভূতি ঘিরে ধরে রেখেছে উর্বিকে আপাদমস্তক। সে তাকিয়ে আছে মানুষটার দিকে, যে এসেছিল অনাকাঙ্ক্ষিতভাবে, সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিতভাবে। আর আজকের এই আশাটা, এটা অনাকাঙ্ক্ষিতভাবে কি? রানব ভিজে জবজবে হয়ে গিয়েছে। উর্বি মোমবাতি হাতে নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। রানব কাঁদছে। ফর্সা রঙের পরিণত মুখটা ঠান্ডায় জমে নীলাভ হয়ে গিয়েছে। কাঁপতে কাঁপতে উর্বির চোখে চোখ রেখে বলে, কি? উর্বি অস্ফুট স্বরে বলে, কি? আমি তো সেটাই বলছি। কি? আরে ভেতরে আসতে দেবে না আমাকে? দরজা আটকে দাঁড়িয়ে আছো তুমি। উর্বি লজ্জা পেয়ে সরে দাঁড়ায়। বাইরে যে মানুষটা ভিজছে সেদিকে ভ্রুক্ষেপ করেনি এতক্ষণ। দরজার পাশে সরে দাঁড়িয়ে মোমবাতিটা কিছুটা নিচু করে হাতে ধরে রাখে। রানা ভেতরে ঢোকে। সে অনবরত কাঁদছে। উর্বি দরজা লাগিয়ে দেয়। রানা উর্বিকে এক পলক দেখে। সে ঠকঠক করে কাঁপলেও কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, এখন আমার ইচ্ছা করছে একটা সিগারেট খেতে। উর্বি দরজা লাগিয়ে ঘুরে দাঁড়িয়ে ঠান্ডা গলায় রানবকে বলে, আমার ভাইয়া সিগারেট খায়, তার পকেট থেকে একটা এনে দেবো? রানব কাঁপতে কাঁপতে হেসে ফেলে। না থাক, তুমি আমাকে এক কাপ চা দাও, ইটস অ্যান এমার্জেন্সি। কথাটি বলে রানব উর্বির ঘরের দিকে যাওয়া শুরু করে। উর্বি তাকিয়ে তাকিয়ে দেখে রানবকে দেখে তার মনে হচ্ছে সে বহুবার এ বাড়িতে এসেছে। অত্যন্ত স্বাভাবিকভাবে সে সোজা উর্বির শোবার ঘরে ঢোকে। উর্বি কয়েক মুহূর্ত দাঁড়িয়ে থেকে তার পিছু পিছু যায়। রানব রীতিমতো হাঁচি দিতে শুরু করেছে। উর্বি আলমারি থেকে একটা পরিষ্কার তোয়ালে বের করে রানবের দিকে এগিয়ে দেয়। নিন, মাথাটা মুছে ফেলুন, সর্দি লেগে যাবে। রানব নিশ্চুপ হাসি দিয়ে তোয়ালেটা নিয়ে মাথা মুছতে থাকে। উর্বি ঘর থেকে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর আবারও ফিরে আসে। তার হাতে কিছু কাপড়। রানব তোয়ালে রেখে তাকায়, বলে, কি ওগুলো? ভাইয়ার ধোয়া পায়জামা আর পাঞ্জাবি, সব তো ভিজিয়ে ফেলেছেন। এখন এইভাবে থাকবেন? এটা পরে নিন, আপনার ফিট হয়ে যাবে। আমি চা নিয়ে আসছি। রানব হাত বাড়িয়ে কাপড়গুলো নিয়ে নেয়। উর্বি চা বানিয়ে নিয়ে এসে দরজা টোকা দেয়। আসবো? হ্যাঁ, এসো। উর্বি ভেতরে ঢোকে। চায়ের কাপটা রানবের দিকে এগিয়ে দেয়। রানব চায়ের কাপটা নিতে নিতে বলে, একটু লেবু হলে ভালো হতো। উর্বি অবাক হয়। এ আজ এত স্বামীদের মতো আবদার করছে কেন? কয়েক মুহূর্ত রানবের দিকে তাকিয়ে থেকে উর্বি লেবু আনতে রান্নাঘরে যায়। রানব হাতে চায়ের পেয়ালা নিয়ে বসে থাকে। লেবু চিপে রানবের কাপে দিতে দিতে উর্বি বলে, আপনি এখানে কেন এসেছেন? আমি তো আপনাকে মেসেজ দিয়েছি, পড়েননি ঠিকভাবে। রানব কাপে চুমুক দিয়ে গাছাড়া ভঙ্গিতে বলে, হ্যাঁ পড়েছি। আমি এখানে এই কাছে এসেছিলাম একটা গুরুত্বপূর্ণ কাজে। ভাবলাম তোমার সাথে দেখা করে যাই, অন্যায় করে ফেললাম। উর্বি মাথা নিচু করে মাথা নাড়ায়, অস্ফুট স্বরে বলে, না। তারপর আবারও থেমে থেমে জিজ্ঞেস করে, কি ইম্পর্টেন্ট কাজ আপনার এখানে? রানব চা শেষ করে, তারপর নিচু গলায় বলে, বলবো, তার আগে আমাকে কিছু খেতে দাও। ক্ষুধায় আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। উর্বি লজ্জিত ভঙ্গিতে হাসে। মানুষটা এত দূর থেকে এলো, তার উপরে এই অবস্থা। উর্বির শুরুতেই মাথায় আনা উচিত ছিল, কিন্তু এই রাতে রানবকে কি খেতে দেবে সে? অলসতার জন্য উর্বি নিজের জন্য কিছুই রান্না করেনি রাতে। সে রানবের দিকে তাকিয়ে বলে, আমাকে 20 মিনিট সময় দিন, আমি আসছি। রানব মাথা ঝাঁকায়। উর্বি দৌড়ে রান্নাঘরে যায়। তাকে ঝটপট কিছু বানাতে হবে, কিন্তু কি করবে সে? টেবিলে দুপুরে কিছু শুকনো ভাত ছাড়া তো আর কিছুই দেখা যাচ্ছে না। তখনই তার মাথায় একটা উপায় আসে। সে পেঁয়াজ ক্যাপসিকাম কুচি করে কাটতে থাকে। তার হাতের গতি তীব্র। হঠাৎ রানবের রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায়। উর্বি পেছনে দাঁড়িয়ে বলে, তুমি শর্মির ফোন ধরছিলে না কেন? মা গো! উর্বি আচমকা ভয় পেয়ে লাফিয়ে ওঠে। সে বুঝতেই পারেনি রানব এখানে এসেছে। মুখে থুতথুড়ি দিয়ে এসে রানবকে বলে, আপনি এখানে এসেছেন কেন? রানব হতভম্ব হয়ে উর্বির দিকে তাকিয়ে আছে। এভাবে উর্বি ভয় পেয়ে যাবে সে বোঝেনি। সে এদিক ওদিক তাকিয়ে বলে, এখানে কোথাও তো লেখা নেই আমি আসতে পারবো না, তাই চলে এসেছি। পুরুষ মানুষের রান্নাঘরে ঢোকা আমার একেবারেই পছন্দ না। আপনি রুমে গিয়ে বসে থাকুন, আমি আসছি। রানব উর্বির হাতের দিকে তাকিয়ে বলে, এটা কি করছো?
ভাত ভাজি করছি। সেটা আবার কি? ফ্রাইড রাইসের বাংলা ভার্সন। ছোটবেলায় মা ঝটপট করে বানিয়ে দিত স্কুলে যাওয়ার আগে। ও আচ্ছা, ইন্টারেস্টিং। খেয়ে দেখতে হয় তবে। আচ্ছা, তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না। শর্মির ফোন ধরছো না কেন? পূর্বী হাতের কাজ থামিয়ে মাথা নিচু করে ফেলে, অতঃপর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, আপনাকে তো মেসেজে বললাম আমি একটু স্পেস চাই। সবাই যেন আমাকে ফোন না দেয়, তাহলে আমি কারো ফোন কেন ধরবো? রানফের দৃষ্টি উর্বির নিচু করে রাখা মাথা চুলের সিঁথিতে নিবদ্ধ। সে কিছুক্ষণ তাকিয়ে থেকে অত্যন্ত স্বাভাবিক গলায় বলে ওঠে, তাহলে আমিরুনকে বারে বারে ফোন দিয়ে শর্মি কি করছে, স্কুলে টিফিন ঠিকঠাক মতো নেয় কিনা, মা ওষুধ খায় কিনা, আমি হসপিটাল থেকে ফিরেছি কিনা, অন্তরের শরীর খারাপ করে কিনা, নাবিল সাহেবের রেজাল্ট কবে দেবে, এসব কেন জানতে চাও? তখন স্পেস নিতে অসুবিধা হয় না তোমার মৃদুলা উর্বি? হ্যাঁ? পূর্বী ধাক্কার মতো খায়। চমকে উঠিয়ে মাথা তুলে তাকিয়ে হাত থেকে ছুরি ফেলে দেয়। আমিরুন সব বলে দিয়েছে? কি অস্বস্তিকর একটা ব্যাপার। পূর্বীর চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায় মুহূর্তেই। এমনটা উর্বির অপ্রত্যাশিত ছিল। আমিরুনের উপর ভীষণ রাগ হচ্ছে উর্বির। উর্বি ঘামতে থাকে। রাউনফ তার দিকে তাকিয়ে আছে, তার মুখ ভাবলেশীন। উর্বি তোতলাতে তোতলাতে বলে, এমনি আমার আর 5 মিনিট লাগবে। আপনি কি আগে রান্নাঘরে বসে খাবেন নাকি রুমে যাবেন? যাচ্ছি। অস্ফুট স্বরে বলে রাউনফ চলে যায়। উর্বি ফ্যাকাশে মুখ নিয়ে আগুনের দিকে তাকিয়ে থাকে। রাউনফ খাচ্ছে। উর্বি রাউনফের সামনে বসেছিল। মোমবাতির টিমটিমে আলোয় তাকে কিছুক্ষণ দেখে উর্বি উঠে দাঁড়ায়। রাউনফের ভেজা কাপড়গুলো মেলে দিতে হবে, তাই সে বেলকুনিতে চলে যায়। কাপড়গুলো মেলে দিয়ে নিজের এহেন কাণ্ডে সে যার পরনায় অবাক হয়। এমন কাজ সে কখনোই করেনি, আজ করলো কেন? কেন একজন স্ত্রীর দায়িত্ব পালন করার মতো এই সহজাত আচরণটা করে ফেললো অত্যন্ত স্বাভাবিকভাবে, কোনো সংকোচ ছাড়াই। কাপড় মেলে দিয়ে উর্বি ধীর পায়ে রাউনফের দিকে এগিয়ে আসে। বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে। রাউনফ চামচ দিয়ে খাচ্ছে। খেতে খেতে বলে, আসলেই বেশ ভালো খেতে এটা। তেমন ভালো নয়, তবে আপনার পেটে খিদে ছিল তাই বেশি ভালো লাগছে। উর্বি নিচু স্বরে বলে, মানুষটাকে খেতে দেখতে তার ভালো লাগছে খুব। আরো ভালো কিছু খাওয়াতে না পেরে একটা সূক্ষ্ম অপরাধ বোধ হচ্ছে মনে। কিন্তু সময় যে খুবই অল্প, তাই ঝটপট করে যা পেরেছে করেছে। খাবার শেষ করে রাউনফ তার হাত থেকে ঘড়িটা খুলে রেখে দেয়। এবার বলুন, এখানে কি এমন গুরুত্বপূর্ণ কাজ করতে এসেছিলেন আপনি, হাসপাতাল আর ডাক্তারি রেখে? হঠাৎ ধপ করে আওয়াজ হয়। শব্দটা বাইরে আঙিনা থেকে এসেছে। রাউনফ মাথা তুলে উর্বির দিকে তাকায় জিজ্ঞাসা দৃষ্টিতে। উর্বি বলে, বাড়ির কয়েকটা ঘরের রেনোভেশনের কাজ চলছে। বাড়ির স্টোর ঘরে ভাইয়া কিছু সিমেন্টের বস্তা রেখেছিলেন। সেখানের টিনের আলগা ছাউনি সম্ভবত খুলে পড়ে গিয়েছে ঝোড়ো বাতাসে। আমি যাই ঠিক করে দিয়ে আসি, নয়তো বস্তাগুলো সব ভিজে যাবে। কিন্তু তুমি ভিজে যাবে যে? রাউনফের কথা শেষ হবার আগেই উর্বি হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। রাউনফ উর্বি যাওয়া দেখে বিছানার একপাশে চুপচাপ বসে থাকে। টিনের ছাউনি তুলে ধরে বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে উর্বি। ঠিক জায়গা মতো সেট করতে পারছে না, কিন্তু বৃষ্টি তাকে পুরোপুরি ভিজিয়ে দিয়েছে। পায়ের কাছে স্তূপ করে রাখা বাড়ি ভিজে যা তা অবস্থা। সবকিছু রেনোভেশনের জন্য কিনে রেখেছিল রেজাউল কবির। ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। উর্বির এবার বেশ ভয় ভয় করছে। বৃষ্টির পানি অসম্ভব ঠান্ডা। এখন বোঝা যাচ্ছে কেন রাউনফ ওভাবে ঠকঠক করে কাঁদছিল। ছাউনি ঠিক করে দেওয়ার আগেই খুব নিকটে বিকট আওয়াজে পরপর দুটো বাজ পড়ে। রাউনফ বর্ষা থেকে উঠে দাঁড়িয়ে যায়। দ্রুত পায়ে হেঁটে সদর দরজা পেরিয়ে বৃষ্টি উপেক্ষা করে আঙিনায় চলে যায় স্টোর ঘরের কাছে। উর্বি আতঙ্কিত মুখে কান চেপে ধরে বড় বড় নিঃশ্বাস ফেলছিল। কয়েক মুহূর্ত আগে তার শরীর থেকে প্রাণটা বেরিয়ে গিয়েছিল কিছুটা সময়ের জন্য। রাউনফ বৃষ্টি গায়ে মাখিয়ে এগিয়ে যায়। উৎকণ্ঠা নিয়ে বলে, আর ইউ ওকে? উর্বি নিজেকে ধাতস্থ করে বলে, ঠিক আছে। আপনি এলেন কেন? ভিজে গেলেন যে। কথাটা বলে উর্বি পুনরায় টিনের ছাউনি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। রাউনফ পেছন থেকে বলে, মে আই হেল্প ইউ? না, তার দরকার। বাকিটা বলার আগেই ধপ করে উর্বি ছাউনিটা হাত থেকে ফেলে দেয়। ঝোড়ো হাওয়া ছাউনিটাকে খানিকটা সামনে উড়িয়ে দিতেই উর্বি ধরতে গেলে পা পিছলে পড়ে যায়। রাউনফ দাঁড়িয়ে দাঁড়িয়ে উর্বির চঞ্চলতা অবলোকন করছিল। কাজটা যতটা সহজভাবে করা যেত এই মেয়ে জটিল করছে। উর্বিকে বালির স্তূপে মুখ থুবড়ে পড়তে দেখে সেও ছুট লাগায় উর্বিকে টেনে তোলার জন্য।
হাত বাড়িয়ে দিতে উর্বি নির্দ্বিধায় রাউনাফের হাতে হাত রাখে। রাউনাফ টেনে তোলে। বালি পানিতে পুরো মাখামাখি অবস্থা। উর্বির গা গলিয়ে উঠছে। রাউনাফ উর্বির দিকে এক পলক তাকিয়ে সামনে এগিয়ে যায়। ছাউনিটা তুলে এনে জায়গা মতো রেখে কয়েকটা ইট দিয়ে প্রাথমিকভাবে চাপা দিয়ে দেয়। যদিও শেষ রক্ষা হয়নি, সিমেন্ট ভর্তি বস্তাগুলো ভিজে গিয়েছে ইতিমধ্যেই। তবে বাকিটা রাত আর ভিজবে না। বৃষ্টির বেগ বাড়ছে। অবশ্য বিদ্যুৎ চমকানো কমেছে। রাউনাফ ঘাড় ঘুরিয়ে উর্বির দিকে তাকিয়ে বলে, এই হালকা ছাউনিটা ঠিক করে দিতে পারছিলেন এতক্ষণ ধরে? আমি আপনার মতো লম্বা নই, তাই বেগ পেতে হচ্ছিল। নিচু স্বরে জবাব দেয় উর্বি। ঠিক আছে, চলো ভেতরে চলো। তোমাকে একটা হাঁসের ছানার মতো লাগছে। মনে হচ্ছে এইমাত্র কাদা পানিতে সাঁতার কেটে ডাঙায় এসেছো। কথাটা বলে রাউনাফ ঘুরে হাঁটতে থাকে। উর্বি লাজুক হাসি হাসে। কয়েক মুহূর্ত লজ্জিত ভঙ্গিতে দাঁড়িয়ে থেকে রাউনাফের পিছু পিছু যায়। ঘরে ঢুকে উর্বি রেজাউল কবিরের আরেক সেট পাজামা পাঞ্জাবি রাউনাফকে বের করে দিয়ে নিজে ফ্রেশ হতে চলে যায়। দীর্ঘ সময় নিয়ে সে গোসল করে বেরিয়ে আসে তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে। কিন্তু তার মনে এখনো খুঁতখুত করছে। মনে হচ্ছে শরীরের কোথাও না কোথাও বালিকণা থেকেই গিয়েছে। ওয়াশরুম থেকে বেরিয়ে উর্বি রাউনাফকে জায়নামাজে আবিষ্কার করে। এরশাদ সালাত আদায় করে মোনাজাত ধরেছে। কিছুক্ষণ তাকিয়ে থাকে সে, তারপর চোখ সরিয়ে নেয়। সালাত আদায় করে রাউনাফ জায়নামাজ যথাস্থানে রেখে হাতে ফোনটা নিয়ে নেয়। ফোনটা পুরো সুইচ অফ হয়ে আছে। শর্মিকে জানানো হয়নি। এখানে আমার লোডশেডিং থাকবে কে জানতো। উর্বি তোয়ালেটা হাত থেকে জায়গা মতো রেখে রাউনাফের দিকে ঘুরে তাকায়। গায়ে তার বেগুনি রঙের একটা সুতি শাড়ি। ভেজা চুল বেয়ে টপ টপ করে পানি পড়ছে তার। ফর্সা গাল দুটো ঠান্ডায় গোলাপি আভা ধারণ করেছে। গভীর এবং সরল ওই বাদামি চোখের চাহনি। রাউনাফ চোখ সরিয়ে দিয়ে চোখ নামিয়ে রাখে। উর্বি অত্যন্ত ঠান্ডা গলায় বলে, বলুন, কি কাজ ছিল এই মফস্বলে? কোনো সেমিনার? রাউনাফ দৃষ্টি ঘুরিয়ে নিভু নিভু জ্বলতে থাকা মোমবাতির দিকে তাকায়। সেও অত্যন্ত ঠান্ডা গলায় বলে, মা বলেছে এখান থেকে তার পুত্রবধূকে নিয়ে কাল সকালেই ঢাকায় ফিরে যেতে, তাই এলাম। উর্বি তাকিয়ে আছে রাউনাফের দৃষ্টি মোমবাতির দিকে। উর্বি এক দৃষ্টিতে তাকিয়েই থাকে রাউনাফের দিকে। সামান্য একটা বাক্য শুনে তার এমন দুর্বল লাগছে কেন? হাত পা কাঁপছে কেন? নিজের অনুভূতিকে পাত্তা না দিয়ে সে অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে, আপনাকে তো বলেই এসেছি কিছুদিন স্পেস চাই, তাছাড়া সত্যিও কেন এলেন? রাউনাফ এবার উর্বির দিকে তাকায়, স্বাভাবিক এবং স্পষ্টভাবে বলে, বলেছো স্পেস চাও, দেব। ডিভোর্স চাইলেও পাবে, তবে তার জন্য ঢাকা তোমাকে ফিরতেই হবে। এভাবে হুট করে তো আর কিছু করা যায় না মৃদুলা উর্বি, তাই না? আর তাছাড়া তোমাকে না নিয়ে গেলে আমাকে মেলা ঝামেলায় পড়তে হবে, তা তো নিশ্চয়ই বুঝতে পারছো এতদিনে, তাই না? উর্বি ম্লান হাসে, একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, ও, তার মানে যাতে আপনাকে কোনো ঝামেলা পোহাতে না হয়, সেই জন্য আপনি এসছেন নিতে আমায়? রাউনাফ এবার সরাসরি উর্বির চোখের দিকে তাকায়। গলার স্বর যথেষ্ট নমনীয় রেখে প্রশ্ন করে, কেন? তুমি কি আশা করো আমার আশার পেছনে অন্য কোনো কারণ থাকুক, বিশেষ কোনো ব্যক্তিগত কোনো কারণ থাকুক? উর্বি চোখ সরিয়ে নেয়, নামিয়ে নেয় চোখ। হাত দিয়ে শাড়ির আঁচল খামচে ধরে শক্ত করে। রাউনাফ বলে, মৃদুলা উর্বি, বলুন। অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে উর্বি, এদিকে তাকাও। উর্বি তাকায় না। রাউনাফ বলে, এত দোটানায় কেন ভুগছো উর্বি? তুমি কি বুঝতে পারছো না তুমি কি চাও? উর্বি চুপ করেই থাকে। হঠাৎ তার চোখ থেকে মুক্ত দানার মতো দুফোঁটা পানি গাল বেয়ে গড়িয়ে পড়ে। রাউনাফ সেদিকে তাকিয়ে আছে। হুট করে হাত বাড়িয়ে সেই পানির ফোঁটা সে ছুঁয়। উর্বি নড়ে চড়ে ওঠে। চোখের পানি যদি কোনো কাজে লাগতো, যেমন ধরো কোনো ওষুধ বানাতে কাজে লাগতো, তাহলে তুমি এতদিনে কোটিপতি হয়ে যেতে। উর্বি কিছু বলে না। রাউনাফ বলতে থাকে, ডিভোর্স চাও, দিয়ে দেব। তাতে কাঁদতে হয় এভাবে প্রতিদিন? দুজনে বসে আলোচনা করার বিষয়টা, একা একা রাতে ফুপিয়ে কাঁদার তো বিষয় না। আপনাকে আমি বলেছি আমি ডিভোর্স চাই, আমি ডিভোর্সের জন্য কাঁদি, কেন একই কথা বারবার বলছেন? আচ্ছা আচ্ছা, কুল, রিল্যাক্স, শান্ত হও। ডিভোর্স চাও না, তার মানে সংসার করতে চাও, তাই তো? উর্বি চুপ করে থাকে। রাউনাফ বলতে থাকে, কি জ্বালা, বলবে তো, হয় ডিভোর্স নয় সংসার, যে কোনো একটা তো চাইতে হবে উর্বি। উর্বি নীরবতা ভেঙে ফুপিয়ে ওঠে। রাউনাফ মৃদু স্বরে বলে, উর্বি, আমি বুঝতে পারছি তুমি কোথাও আটকে গেছো, কোনো সমস্যা হচ্ছে তোমার, কোনো ভয়াবহ সমস্যা, যা থেকে তুমি ছাড়া পেতে মরিয়া হয়ে উঠেছ। যে কোনো সমস্যার সমাধান করতে হলে অবশ্যই কারো সাহায্য দরকার হয়।
আমি কি তোমার সেই উপকারী বন্ধুটি হতে পারি যার সাথে যে কোনো সমস্যা মন খুলে বলা যায়? সাইকিয়াট্রিস্টের সাথে আমি নিয়মিত কথা বলি উর্বি। তুমি নিজে না চাইলে সমস্যা থেকে বের হতেই পারবে না। রাউনাফ ক্রন্দনরত উর্বির দিকে তাকিয়ে থেকে কথাগুলো বলে। উর্বি কান্না থামিয়ে রাউনাফের দিকে তাকায়, তারপর ধরা গলায় বলে, আমি যদি বলি আমি আপনার সাথে সংসার করতে চাই, ওই বাড়িতে ফিরতে চাই, তাহলে আপনি কি করবেন? আমি তোমায় কাল সকালেই নিয়ে যাব। ঠান্ডা গলায় জবাব দেয় রাউনাফ। আর যদি আপনি জানতে পারেন আপনি যাকে নিজে হাতে ধরে আপনার সংসারের ঘরণী করে নিয়ে গিয়েছেন সে একটা অতি ফালতু দুশ্চরিত্রা নষ্টা মেয়ে মানুষ, তাহলে সেদিন কি করবেন আপনি? রাউনাফ উর্বির দিকে তাকিয়ে থাকে। কথাটি শুনে উর্বি বলে ওঠে, কি হলো, চুপ হয়ে গেলেন কেন? বলুন না কি করবেন। তখনও কি নিজের জীবনের সাথে আপনি আমায় জড়াতে চাইবেন? বলুন না। রাউনাফ ম্লান হাসে, ঠান্ডা গলায় বলে, আমার মনে হয় আজ থেকে 5 মাস 13 দিন আগেই আমি একজন অতি ফালতু নষ্টা দুশ্চরিত্রা মেয়ের সাথে নিজের জীবন অত্যন্ত নাটকীয়ভাবে জড়িয়ে ফেলেছি। দ্বিতীয়বার আবার কিভাবে জড়াবো? উর্বি তার ছেলের হাসি হাসে। মজা ভাবছেন আপনি, তাই না? আপনি যদি আমার অতীত জানতে পারেন তাহলে ভুলেও চাইবেন না আমায়, শুধুই ঘৃণা করবেন আমায়, তখন থুতু ফেলবেন আমার নামে। রাউনাফ দীর্ঘ সময় উর্বির দিকে তাকিয়ে থাকে, তারপর বলে ওঠে, আচ্ছা বলো তো, তোমার অতীত? কখনো কাউকে ঘৃণা করিনি। এই ঘৃণার টেস্ট কি রকমের স্বাদ নিতে চাচ্ছি আমি। বলতে বলতে রাউনাফ বিছানায় দুহাত মাথার পেছনে দিয়ে আটশোয়া হয়ে বসে পড়ে। উর্বির দিকে তাকিয়ে বলে ওঠে, ও আরেকটা কথা, আরেকটা মোমবাতি জ্বালিয়ে দাও প্লিজ। এটা তো ফুরিয়ে গেল। অন্ধকারে তোমার অতীত শুনতে ভালো লাগবে না? উর্বি কান্না থামিয়ে অবাক হয়ে রাউনাফের দিকে তাকিয়ে আছে। দেখছে সে তার সামনে স্বাভাবিক ভঙ্গিতে বসে থাকা পুরুষটিকে। হু হু করে বাতাস বইছে বাইরে। অসময়ের বৃষ্টি বেশ গুছিয়েই তাণ্ডব চালিয়ে যাচ্ছে প্রকৃতিতে। উর্বি একটা মোমবাতি জ্বালিয়ে রাউনাফের কাছে বিছানার পাশের টেবিলে রেখে দেয়। রাউনাফ উর্বির দিকে তাকিয়ে আছে। মোমবাতির আলোয় কাছ থেকে উর্বির ফর্সা গোল মুখটা সোনালী বর্ণের দেখাচ্ছে। রাউনাফ একটা বালিশ টেনে নেয় নিজের হাতের নিচে। বেশ গুছিয়ে বসে আছে সে, তাকিয়ে আছে উর্বির চোখের দিকে। উর্বি রাউনাফের থেকে একটু দূরে মুখোমুখি বসে আছে। তাদের অনেকটা শান্ত লাগছে, চোখ মুখ স্বাভাবিক। বৃষ্টির বেগ কিছুটা কমেছে। উর্বি নীরবতা ভেঙে বলা শুরু করে, বিয়ের আগে আমার একজনের সাথে সম্পর্ক ছিল, বহু বছরের সম্পর্ক। আমার কলেজ জীবনের শুরু থেকে। সিনিয়র ছিল সে আমার, অপোজিশন পার্টির একজন ফর্মার মিনিস্টারের ছেলে। এই জন্য তার অনেক ঠাট ছিল শহরে। প্রণয় অত্যন্ত গভীর ছিল। সময় যত যেতে থাকলো, সম্পর্ক যত পুরনো হতে থাকলো, আমি ধীরে ধীরে বুঝতে পারলাম সে একটু অস্বাভাবিক। আমাকে নিয়ে অতিরিক্ত ছিল তার সবকিছু। প্রথম বিষয়টা প্রেমিকের পাগলামো ভেবে মানিয়ে নিতাম, কিন্তু ধীরে ধীরে সবকিছু অতিরিক্ত মনে হলো আমার। সে স্বভাবে জেদি ছিল, বদরাগী ছিল। এতটুকুই দোষে পড়েছিল আমার শুরুতে। মানিয়ে নিয়েই অনুভূতি দেয়া নেওয়া করেছি, কিন্তু একটা সময় আবিষ্কার করলাম মানুষটা খুবই অদ্ভুত, খুবই ত্রুটিপূর্ণ। বড় লোকের বকে যাওয়া ছেলের যত বদ গুণ থাকতে পারে প্রায় সবগুলো গুণই তার মধ্যে ছিল। গুন্ডামি, নেশা করা, মারামারি সব কিছুই করতো সে। আমি সব মেনে নিয়েছিলাম, ভাবতাম সবটা ঠিক হয়ে যাবে, কিন্তু না। দিন দিন সে আরো উচ্ছন্নে যেতে থাকে। তার সাথে বাড়তে থাকে আমার প্রতি তার মানসিক অত্যাচার। প্রচুর পাগলামো করতো আমায় নিয়ে। ভালোবাসার নামে গলার কাটা হয়ে বিঁধে যাচ্ছিল সে, যাকে উপড়ানোর ক্ষমতা আমার ছিল না, না ছিল মানিয়ে নেওয়ার। ভাইয়া সব জানতে পেরে আমার উপর ভীষণ ক্ষেপে গেলেন। ভাইয়া ওকে শুরু থেকেই জানতো, ওর স্বভাব সম্পর্কে সবাই জানতো, শুধু আমি অন্ধ ছিলাম। নিজের জীবনে অমানিসা নামিয়ে আনবার জন্যই আমি অন্ধ ছিলাম। একদিকে ওকে শুধরাতে পারিনি, অন্যদিকে ভাই আমার জন্য ছেড়ে দেখতে লাগলেন। একটা সময় আমি পুরোপুরি অসুস্থ হয়ে পড়লাম ওর মানসিক টর্চার নিতে না পেরে। আমার স্বাধীনতা একেবারে কবজা করে নিয়ে বসেছিল। তারপর অনেক ভেবে ওর সাথে বিচ্ছেদ ঘটানোর সিদ্ধান্ত নিলাম। স্নিগ্ধ একটা শুরু থেকে তিক্ত একটা বিচ্ছেদ। অনেকটা মানসিক শক্তি জোগাড় করে সিদ্ধান্তটা নিলাম আমি। ওকে বললাম, ভালো করে বুঝিয়ে বললাম আমি এই সম্পর্ক রাখতে চাই না। ওকে খুবই ঠান্ডা মাথায় শুনলো। আমাকে বললো আমার সাথে দেখা করতে চায়, হ্যাঁ একটা সুযোগ চায় আলোচনা করার। এবং এ পর্যন্ত এসে উর্বির গলা কাঁপতে শুরু করে। রাউনাফ উর্বির ঠোঁটের দিকে তাকিয়ে আছে। সে দেখছে উর্বি কান্না আটকে রাখার কঠিন প্রচেষ্টা করছে। উর্বি একটা নিঃশ্বাস নিয়ে কান্নাটা দমিয়ে ফেলে, তারপর বলতে শুরু করে, সে তো আমায় ছাড়বে না। ভালোবাসার নামে জেদ ছিলাম আমি তার।
যখন দেখলো কিছুতেই কিছু হবে না, আমি বিচ্ছেদ ঘটাবই, তারপর সে আমায় আটকে রাখার একটা অভিনব উপায় বের করলো। হি টাচড মি উইদাউট মাই কনসেন্ট। পূর্বী তুমুল প্রচেষ্টা করছে না কাদার, থেমে থেমে বলতে থাকে, শত পাগলামো করলেও কখনো আমার গায়ে হাত না দেওয়া ছেলেটা আটকে রাখতে তার নিকৃষ্ট রূপটা দেখালো। তার মনে হয়েছিল মন না আটকাতে পারলে কি হবে, শরীর আটকে দেবে। অ্যান্ড হি রেপড মি। উর্বি ফুপিয়ে ওঠে। রাওনাফ একইভাবে দেখছে উর্বিকে। উর্বি দু চোখ বন্ধ করে একটা গভীর নিঃশ্বাস নেয়, চোখের পানি গড়িয়ে পড়তে বলতে থাকে, সে আমায় বলল, এখন কিভাবে আমাকে ছাড়িস আমি দেখব। 4 বছরের ভালোবাসা হিংস্রতা হয়ে আমার চুলে মুঠি ধরে বলেছিল এই কথাটা, জানেন? বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজেকে সামলানোর ব্যর্থ চেষ্টা করেও যখন পারল না, তখন হাল ছেড়ে দিয়ে গোঙানির মতো আওয়াজ করতে থাকে কিছুক্ষণ। অনেকটা সময় নিয়ে নিজেকে নিয়ন্ত্রণে এনে বলতে থাকে, তারপর আমায় বলল তৈরি থাকতে, বিয়ে করবে আমায়। কিন্তু আমি তো একজন রেপিস্টকে বিয়ে করব না, সাফ সাফ জানিয়ে দিয়েছিলাম। মানসিকভাবে ভেঙে পড়লেও কাউকে কিচ্ছু বুঝতে দিইনি বাড়ির। ভাই আমার জন্য ছেলে দেখতে লাগলেন। দিন যায়, ধীরে ধীরে আমি বুঝতে পারলাম আমি সন্তান সম্ভবা। পূর্বী থামে, হাঁপাচ্ছে সে, মাথা নিচু করে রেখেছে সে, এখন কাঁদছে না, কিন্তু কথাগুলো বলছে খুবই কষ্টে, কণ্ঠনালী থেকে যেন বেরোতেই চাইছে না। রাওনাফ ওই মুখটার দিকে কোনো এক অজানা কারণে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না। চোখ সরিয়ে উর্বির হাতের দিকে তাকায়। হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে রেখেছে উর্বি। পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছিল যেন। কি করব, কি হবে কিচ্ছু বুঝতে পারছিলাম না। তারপর নিজের মনের বিরুদ্ধে লড়াই করে বাধ্য হয়ে নিরুপায় হয়ে ওই হীন মানুষটার কাছে বলতে গিয়েছিলাম, আমায় বিয়ে করো। কিন্তু নিয়তি আমার সাথে এখানেও তামাশা করলো। খবর পেলাম তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তার নামে জোড়া খুন মামলা সহ মোট 3-4টা চার্জ লাগানো হয়েছে। আমি অসহায়ের মতো তরপাতে থাকি। হাজতে গিয়েছিলাম তার সাথে দেখা করতে পারিনি। বাড়িতে যখন জানালাম আমার কথা, মা ঘেন্নায় সুইসাইড করতে গেল। ভাইয়া নিশ্চুপ হয়ে গেল। গোটা পৃথিবী আমার কাছে মিথ্যে মনে হতে লাগলো। জানেন, সব সময় আমার ইচ্ছে করতো আমি মরে যাই, কিন্তু আমার অত সাহস নেই। আমি তো ভীতু, আমি মরতে ভীষণ ভয় পাই। খবর পেলাম তাকে কেরানীগঞ্জ শিফট করেছে, সাথে 10 বছরের জেল। গোদের উপর বিষ ফোড়া হলো। আমার কিছু আত্মীয় স্বজন জীবনটা আমার নরক করে ফেলেছিল। কোনোভাবে আমার প্রেগনেন্সির খবরটা ছড়িয়ে গেল। বাড়ির কেউ কোথাও বেরোতে পারতো না। তখন আমি ঠান্ডা মাথায় পৃথিবীর সব থেকে নিকৃষ্ট কাজটা করার সিদ্ধান্ত নিলাম। অ্যাবর্শন করে ফেললাম, মেরে দিলাম আমি। শেষের বাক্যটা বলে উর্বি কান্নায় ভেঙে পড়ে। শরীর কাঁপিয়ে কাঁদছে সে। বৃষ্টির শব্দের সাথে মিশিয়ে অদ্ভুত শোনাচ্ছে সে কান্না। রাওনা ফ্যাল ফ্যাল করে দেখছে উর্বিকে। একবার ভাবলো সে বলবে, বুঝেছি পুরোটা, আর বলতে হবে না, কিন্তু সে বলল না। উর্বি হু হু করে কাঁদছে। মোমবাতির আলোয় তার সে চোখের পানি চিকচিক করছে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিয়ে উর্বি রাওনাফের দিকে তাকায়, হাঁপাতে হাঁপাতে বলে, জানেন, আমি না চাইনি আমার এই নষ্ট জীবনটা কোনো ভালো নিষ্পাপ মানুষের সাথে জড়াতে। একেবারেই চাইনি। একা একা বেশ চলে যেত জীবনটা। আমি তো শুরু থেকেই বিয়েতে রাজি ছিলাম না, কিন্তু বাড়ির মানুষগুলো তারা আর মানলো কই। তার উপর উপমার বয়স বেড়ে যাচ্ছিল। পাত্রপক্ষের কাছে উপমার চরিত্রের চাইতে আমার বিয়ে নিয়ে বেশি মাথা ব্যথা ছিল। উপমার সব গুণ ছাপিয়ে যেতে থাকলো আমার কলঙ্কের দোষে। জেদ করে ঠেলতে ঠেলতে ত্রিশের কোঠায় এনেছিলাম ধূসর রঙের এই জীবনটাকে। আর পারিনি। ভাবলাম আবার একটু নিজের জীবনটাকে নিয়ে খেলায় দেখি আমি। যখন সামিউলের সাথে বিয়েটা ভেঙে যায় আমার, আমি খুব হেসেছি তখন, জানেন, এটা ভেবে যে কারো জীবন নষ্ট তো হবে না। কিন্তু দেখুন না, শেষমেশ আপনিই জড়িয়ে গেলেন। উর্বি থেমে যায়। তার গাল বেয়ে টুপটুপ করে পানি পড়ছে ধীর গতিতে, যেন তার কান্নাগুলো এখন ক্লান্ত। সে এক হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরে বসে আছে। খানিক বাদে আবারও বলতে শুরু করে, এই 5 মাসে বিয়েটা আপনার কাছে অনাকাঙ্ক্ষিত, চাপিয়ে দেয়াই রয়ে গিয়েছে কিনা জানি না। তবে আমার কাছে না থাকেনি, জানেন। জানি না কি অদৃশ্য শক্তি আছে ওই কাগজে, যে কিনা মানুষের অনুভূতি প্রভাবিত করার ক্ষমতা রাখে। রোজ আপনি এলে আপনাকে 1 কাপ কফি এগিয়ে দেয়া, আপনি ঘুমিয়ে থাকলে আমার গায়ে আপনার চাদর টেনে দেয়া, প্রতিদিন সময় করে আমিরুনকে দিয়ে আমার জন্য 1 গ্লাস দুধ পাঠানোর নিয়ম, কিংবা
আপনার বাচ্চাদের জন্য আগ বাড়িয়ে আমার কনসার্ন দেখানো, এগুলো আমার কাছে আমার চোখে শুধুমাত্র দায়বদ্ধতা হয়ে থাকেনি, অন্য কিছু হয়ে গিয়েছে। বিয়ের পর থেকে আজ পর্যন্ত আপনার সাথে কাটানো আমার সব মুহূর্ত আমার কাছে বিশুদ্ধ স্মৃতি হয়ে থাকবে। আমি খুব শান্তি পেয়েছি জানেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বামী স্ত্রী না হতে পারলেও আমি এটা ভেবে শান্তি পাবো যে আমি একজন অতি ভালো লোকের সান্নিধ্য পেয়েছিলাম, যার যোগ্য আমি না। ওই বাড়িটা আমায় খুব শান্তি দিয়েছে, ওই বাড়ির প্রতিটা ইট আমায় খুব শান্তি দিয়েছে জানেন। আমি চিরকৃতজ্ঞ থাকবো। উর্বি মুখে আঁচল গুজে কাঁদছে। রাওনাফ এক মনে উর্বিকে কাঁদতে দেখছে, তার কোনো ভাবান্তর নেই। পুনরায় দম নিয়ে উর্বি বলে, আপনি কাল চলে যান প্লিজ, চলে যান আপনি। মায়ের সাথে ফোনে আমি কথা বলে নেব, করবে না বকাবকি আপনাকে। আপনি ভাবতেও পারবেন না আমার কতটা শান্তি লাগছে এখন আপনাকে সবটা বলে। আপনাকে আবারও ধন্যবাদ এখানে আসার জন্যে। এবার হাঁটুতে মাথা রেখে উর্বি কাঁদতে থাকে। কাঁদতে কাঁদতেই বলে, আমি ওই বাড়ির প্রত্যেকটা লোককে মিস করব, আপনাকে সব থেকে বেশি মিস করব ডক্টর খান। উর্বির খুবই দুর্বল লাগছে এখন, শরীর ভেঙে আসছে। সে বিছানায় গা এড়িয়ে দেয়। তার এত খারাপ লাগছে কেন? সে কি মরে যাচ্ছে? রাওনাফ উর্বির অদ্ভুত সেসব আচরণ দেখতে থাকে। গলা কাটা মুরগির মতো তড়পাচ্ছে। ধীরে ধীরে কিভাবে যেন আমি আপনার মায়ায় পড়ে যাচ্ছিলাম। মনের ভিতরে একটা সুপ্ত বাসনা জেগে উঠলো আপনার সাথে সংসার করার, কিন্তু তার হলো না। আমি এইসব থেকে কখনোই বের হতেই পারবো না, বরং আপনার জীবনটাও নোংরা করে দেব আমি। একটু থেমে উর্বি আবারও বলে ওঠে, সবার মতো আপনিও প্লিজ এখন আমায় এই প্রশ্ন করবেন না যে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল, আমি কোন সাহসে কোন ভরসায় একটা পুরুষের কাছে গিয়েছিলাম বোকার মতো। না গেলে তো এত বড় সর্বনাশ হতোই না আমার। করবেন না এমন প্রশ্ন। এর ব্যাখ্যা 23-এর উর্বি দিতে পারেনি, 30-এর উর্বিও দিতে পারবে না। আমি শুধু জানি আমার সর্বনাশ হয়েছে, এটুকুই জানি আমি। উর্বি থেমে যায়। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাওনাফ এবার উঠে আসে। উর্বি, কি হয়েছে? তোমার কি হয়েছে? উর্বি তার জবাব দেয় না, বিড়বিড় করে বলতে থাকে, আপনি চলে যান এখান থেকে প্লিজ, চলে যান। আমি আর দুর্বল হতে চাই না। আচ্ছা, সেটা দেখা যাবে। তুমি ওঠো, ঠিক হয়ে শুয়ে পড়ো, এখন ঘুমাও। উর্বি উঠে না, কাঁদছে। রাওনাফ উর্বির হাত ধরে তাকে ওঠানোর জন্য। উর্বি রাওনাফের হাত সরিয়ে দেয়। আমায় ধরবেন না প্লিজ, আপনার হাত নোংরা হবে। রাওনাফ উর্বিকে বলে, আচ্ছা ধরবো না, শান্ত হও। উর্বি শান্ত হয় না, কাঁদতে থাকে। উন্মাদের মতো কাঁদতে থাকে, বিছানার চাদর খামচে ধরে। রাওনাফ তাকে দেখতে থাকে অপলক। দীর্ঘ সময় পরে চুপচাপ হয়ে যায় উর্বি। সে না চাইতেও চোখের সামনে ভেসে ওঠে সেই হিংস্রতার দৃশ্যটি। উর্বি ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। সে মনে করতে চায় না, দেখতেই চায় না সেই দৃশ্যটা আবারও, কিন্তু সে দেখে ফেলে। উচ্ছ্বাস চুপচাপ পায়ের ওপর পা তুলে ডিভানে গা এলিয়ে দিয়ে বসে আছে, দৃষ্টি উর্বির মুখের দিকে। উচ্ছ্বাসে চোখ দেখে উর্বি আজ কিছুই পড়তে পারছে না। শীতল দৃষ্টি, ওই দু চোখে না আছে রাগ, না আছে অন্য কোনো অনুভূতি। কেমন শান্ত হয়ে বসে আছে, অথচ যে উচ্ছ্বাসকে উর্বি চেনে এতক্ষণে সবকিছু ভাঙচুর করে ফেলার কথা। উর্বি মাথা নিচু করে বলে, সম্ভব না আর সম্পর্ক কন্টিনিউ করা। তুমি তো কখনো শুধরাবে না, তার সে তুমি তোমার মতো থাকো। আমি মুক্তি চাই। উচ্ছ্বাস ম্লান হাসে উর্বির কথা শুনে। নীরবতা ভেঙে বলে, মুক্তি চাও? হ্যাঁ, ভুল হয়ে থাকলে ক্ষমা করো। কিন্তু উচ্ছ্বাস তো ভুলের শাস্তি দেয়, ক্ষমা নয়। উর্বির মাথা তুলে তাকায়। উচ্ছ্বাস বলতে থাকে, আমাকে ভালোবেসেই ভুল করেছো, মাফ করেছি। আমাকে ভালোবাসতে শিখিয়েও ভুল করেছো, মাফ করেছি। তবে এখন যেটা করতে চাইছো, মানে আমাকে ছেড়ে যাওয়ার কথা বললে, এজন্য তোমাকে শাস্তি পেতেই হবে। তোমার মাফ হবে না। উর্বি অবাক চোখে উচ্ছ্বাসের দিকে তাকিয়ে থাকে। উচ্ছ্বাস উঠে দাঁড়ায়, দরজা বন্ধ করে উর্বির দিকে তাকায়। তার চোখ মুখ ভাবলেশীন। উর্বি তড়াক করে লাফিয়ে ওঠে, কাঁপা গলায় বলে, দরজা আটকালে কেন? উচ্ছ্বাস কোনো কথার জবাব না দিয়ে উর্বির সামনে এসে দাঁড়ায়। এক টানে উর্বির ওড়না ফেলে দিয়ে উর্বিকে ধাক্কা দিয়ে ডিভানে ফেলে দেয়। হতভম্ব, আহত, শঙ্কিত উর্বি নিজেকে সামলে নেওয়ার আগেই উচ্ছ্বাসে সে উর্বিকে চেপে ধরে ডিভানের সাথে। উর্বির গলা থেকে আর্তনাদের মতো আওয়াজ বের হওয়ার আগেই উচ্ছ্বাস তার মুখ চেপে ধরে। উর্বি কাঁদছে। উচ্ছ্বাস দীর্ঘ সময় উর্বির সে কান্না দেখতে থাকে। তারপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না পাখি, আমার সহ্য হয় না। উর্বি তড়পাতে থাকে, শরীরটা ধীরে ধীরে অসাড় হয়ে যেতে শুরু করে।
উর্বির মনে হচ্ছিল উর্বি মরেই যাচ্ছে, তলিয়ে যাচ্ছে অন্ধকারে। আর কিছু কল্পনা করতে পারে না উর্বি, শুধু নিশ্চুপ কেঁদে যায়। রাউনাফকেও সে কিছু বলে না আর। কাঁদতে কাঁদতে একসময় উর্বি ঘুমিয়ে পড়ে। চোখের পানি গালে শুকিয়ে লেপ্টে আছে, মোমবাতি ফুরিয়ে যাচ্ছে। মোমবাতির সে ক্ষীণ আলোয় উর্বির মুখটা চীনামাটির একটি বিবর্ণ পুতুলের মতো লাগছে। রাউনাফ উঠে উর্বির গায়ে চাদর টেনে দিয়ে আরেকটা মোমবাতি জ্বেলে নেয়। তারপর চুপচাপ জেগে বসে থাকে যতক্ষণ ওই মোমবাতিটা আলো দিচ্ছিল ততক্ষণ। কাছের মসজিদে ফজরের আজান দেয়। উঠে ওযু করে সালাত আদায় করে সেও বিছানায় গা এলিয়ে দেয়। পরপর রাউনাফের চোখ দুটো লেগে যায়। সদর দরজার বাইরে থেকে রেজাউল কবির আর তহুরা দরজা ধাক্কা দিতে থাকে। নুরুন্নাহারের বাড়ি থেকে শুধুমাত্র সে, তহুরা আর লুৎফুন্নাহার ফিরে এসেছে সকাল সকাল। বাকিরা বিকেলে আসবে। কিন্তু উর্বি দরজা খুলছে না দেখে ভীষণ চিন্তিত হয়ে পড়ে রেজাউল। তহুরার দিকে তাকিয়ে বলে, জ্ঞান হারিয়ে ফেললো নাকি আবার? পেছনের দরজা বাইরে থেকে লক করা ছিল না? যাও গিয়ে চাবি দিয়ে দরজা খুলে দাও। তহুরা মাথা নাড়িয়ে চিন্তিত ভঙ্গিতে বাড়ির পেছনের দরজার কাছে চলে যায়। রাউনাফের ঘুম ভাঙে রেজাউলের গলা পেয়ে। তহুরা অনবরত উর্বির রুমে দরজা ধাক্কাচ্ছে। এই উর্বি, দরজা খোল, বেলা 11টা বেজে গেছে, এত বেলা অবধি ঘুমাচ্ছিস কেন? এই উর্বি। রাউনাফ উর্বির দিকে তাকায়। উর্বি বেঘুরে ঘুমোচ্ছে। সে ডাকতে গিয়েও ডাকে না, নিজে উঠে গিয়ে দরজা খুলে দেয়। লুৎফুন্নাহার চমকে ওঠেন তার মেয়ের জামাইকে দেখে। তহুরা আর রেজাউল একে অপরের দিকে তাকায়। রাউনাফ তাদের তাকিয়ে থাকার ধরন দেখে বিব্রত বোধ করতে থাকে। কয়েক মুহূর্ত পরে হাসি দিয়ে তাদের সালাম দেয়। আসসালামু আলাইকুম, আপনারা ভালো আছেন? লুৎফুন্নাহার প্রচন্ড খুশি হয়ে যায়। তার মেয়ে জামাই মেয়ের কাছে এসেছে, এটা তার কাছে অনেক আনন্দের একটি ব্যাপার। উর্বি তখনও ঘুমাচ্ছে। হাসাহাসি শব্দে উর্বির ঘুম ভেঙে যায়। বসার ঘর থেকে আসছে রেজাউল কবিরের গলা। ভাই কার সাথে আসছে? উর্বি উঠে বসতে যেয়ে টের পায় তার মাথাটা ছিঁড়ে যাচ্ছে। কাঁদলেই তার এমন হয়। অসহ্য যন্ত্রণায় মাথা ফেটে যাওয়ার উপক্রম। তবুও সে মাথায় হাত দিয়ে দাঁড়ায়। রাউনাফকে কোথাও দেখা যাচ্ছে না। টেবিলের ওপর তার ফোন, ওয়ালেট আর ঘড়ি দেখা যাচ্ছে। তার মানে সে চলে যায়নি। উর্বি ধীর পায়ে হেঁটে বসার ঘরে যায়। রাউনাফ তার ভাইয়ের সাথে হেসে হেসে গল্প করছে। উর্বি অবাক হয়ে যায়। রাউনাফকে সে এভাবে কথা বলতে কখনোই দেখেনি। আড্ডা বেশ জমে গেছে মনে হচ্ছে। উর্বিকে দেখে তার ভাইয়া বলে, তুই উঠেছিস? যা হাত মুখ দিয়ে রান্না করে যা, দেখ তোর ভাবির নাস্তা বানানো হয়েছে কিনা। উর্বি রাউনাফের দিকে চায়। রাউনাফ তার দিকে তাকায় না। সে মাথা নিচু করে চায়ের কাপে চুমুক দেয়। রান্নাঘরে তহুরা পরোটা বেলছে। চুলে বসিয়েছে মুরগি ভোনা। লুৎফুন্নাহার পিঠে বানানোর প্রস্তুতি নিচ্ছে। আজ তাকে খুবই আনন্দিত দেখাচ্ছে। তার মেয়ের জামাই এসেছে। এর থেকে আনন্দের বিষয় তার কাছে আর কি বা হতে পারে? উর্বি গিয়ে তহুরার পাশে দাঁড়ায়। তহুরা মাথা ঘুরিয়ে উর্বিকে দেখে, বলে, মাংসটা একটু নেড়ে দে তো, তলায় লেগে যাবে। উর্বি মাংস নেড়ে তার দিকে তাকায়, বলে, কি ব্যাপার? খুশি চোখ মুখ থেকে ফেটে পড়ছে যে? পড়বে না, তুই কি বুঝবি? উর্বি শুকনো হাসি হাসে। আমি তো ভেবেছিলাম জামাইটা গোমড়ো মুখে পেয়েছি, কথাই বলতে জানে না। কিন্তু আমার ধারণা ভুল। কি সুন্দর গল্প করেছে রেজাউলের সাথে, মন ভরে যায় দেখে। উর্বি তার মায়ের দিকে তাকিয়ে আছে। তার মা খুশিতে বাচ্চা বাচ্চা গলায় কথা বলছে। লুৎফুন্নাহার বলতে থাকে, কতটা বিনয়ী, সভ্যশান্ত, এত সম্মান করে আমাদের ভাবা যায়। তোর উচ্ছ্বাসের মতো বেয়াদব আর উচ্ছৃঙ্খল নয়, এর পায়ের নখের যোগ্যও নয় ওই কুলাঙ্গার। উর্বি তার মায়ের দিকে তাকায়। লুৎফুন্নাহার নিজের জিভ কাটে, মুখ ফসকে এসব কেন বলতে গেল মেয়েকে। সে দ্রুত প্রসঙ্গ পাল্টে বলে, জামের রাতে কয়টা এসেছে রে? 10:30 নাগাদ। কি দিয়েছিলি খেতে? ডিম দিয়ে ভাত বেজে। লুৎফুন্নাহার মুখ দিয়ে ও বলে দীর্ঘশ্বাস ছাড়ে। এত বড় একজন ডাক্তার, এত টাকা যার, সে নতুন শ্বশুর বাড়িতে এসে বাসি ভাত ভাজা খেয়েছে। এর থেকে লজ্জার আর কি হতে পারে? লুৎফুন্নাহার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। উর্বি মায়ের দিকে তাকিয়ে বলে, বড়লোক জামাইকে ভাত ভাজি খাইয়েছি দেখে লজ্জা পাচ্ছ? উনি তেমন মানুষ নয়, বাদ দাও। জানি তো, জামাইটা পেয়েছি সেরা, ও বাড়ির সবাই সেরা। কপাল তোর, বুঝলি? হ্যাঁ রে, ছেলে মেয়ে 3টা তোকে পছন্দ করে, জ্বালায় না তো তোকে? না, ওরাও ওদের বাবার মতো। লুৎফুন্নাহার খুব খুশি হয়, বলে,
হ্যাঁ দেখেছি তো, ছোটটা খুব মিষ্টি, ওকে আমার ভালোবাসা দিস গিয়ে। আচ্ছা ভালো কথা, আমি কি পিঠা বানিয়ে দেবো কিছু, ঝাল পিঠা? যাওয়ার সময় নিয়ে যাবে ও বাড়ির জন্য। কোথায় যাব আমি? উর্বি মায়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে। তহুরা অবাক হয়ে তার ননদের দিকে তাকায়, বলে, তোর বাড়িতে আবার কোথায়? আমি কোথাও যাচ্ছি না ভাবি। আর তোমার রওনক ভাইয়াকে জিজ্ঞেস করে দেখো সে পিঠা নিয়ে যাবে কিনা। কথাটি বলে উর্বি রান্নাঘর থেকে বের হয়। তহুরা আর লুৎফু নাহার একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। নাস্তা সেরে রাওনাফ রুমে ঢোকে। উর্বি তার দিকে একবার তাকিয়ে বলে, আপনার জামা কাপড় শুকিয়ে ইস্ত্রি করে দিয়েছি। রাওনাফ কিছু না বলে ফোনটা উর্বির দিকে দিয়ে বলে, মা কথা বলো। উর্বি কি বলবে বুঝতে পারে না, সে ফোনটা নেয়। ভিডিও কলে রওশনারা কটমট দৃষ্টি দিয়ে উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি সালাম দেয়। রওশনারা সালামের জবাব দিয়ে বলে, আগের বার যে তেঁতুল নিয়ে এসেছিলে ও বাড়ি থেকে, সেটা ফুরিয়ে গেছে। তোমার ছোট যা পোয়াতি মানুষ, খেতে চাইছে খুব, নিয়ে এসো। আর হ্যাঁ শোনো, বেয়ানকে বলো শুটকি দিয়ে দিতে আমার জন্য, আর পিঠাও নিয়ে এসো। আর হ্যাঁ, রওনাফের আবার রাজশাহী যেতে হবে, ওর সাথে পারলে আজই ফিরে আসো। তোমার ননদেরাও এসেছে বাপের বাড়ি বেড়াতে এসে, এখন কি তারা রান্না করে খাবে? উর্বি চুপ করে তাকিয়ে থাকে। রওশনারা বলে, তোমার শর্মী খুব ক্ষেপে আছে তোমার উপর, কিভাবে তার রাগ ভাঙাবে জানি না। এখন রাখো, আমার ছেলে যেন কোনো অযত্ন না হয়। রওশনারা ফোন কেটে দেয়। উর্বির খুব হাসি পায় তার শাশুড়ির রাগি হওয়ার ভান দেখলে। রাওনা উর্বির হাত থেকে ফোনটা নিয়ে বলে, আমরা তাহলে দুপুরে খেয়েই রওনা দেই, কি বলো? উর্বি অবাক হয়ে রাওনাফের দিকে তাকিয়ে থাকে। সে নিশ্চুপ। রাওনা উর্বির দিকে একটু এগিয়ে আসে। কিছু বলছো না যে? আপনি কিন্তু জেনে শুনে ভুল করছেন, আমি বারবার বলছি আপনাকে। রাওনা ঘুরে উর্বির বিছানায় বসে পড়ে। ভুল করছেন আপনি। রাওনা বলতে থাকে, সমস্যা কোথায়? কেন নিজেকে নিচু করে দেখছো? দ্য প্রবলেম ইজ ইউ আর নট ভার্জিন, রাইট? সো হোয়াট? আই এম নট অলসো। 3টা বাচ্চার বাপ আমি। উর্বি ক্লান্ত ভঙ্গিতে বলে, মজা করছেন আপনি? না। ঠান্ডা গলায় জবাব দেয় রানা। তারপর বলে ওঠে, শরীর কখনো নোংরা হয় না মৃদুলা উর্বি, যেটা হয় সেটা হচ্ছে আমাদের মন আর মস্তিষ্ক। তোমার কি মনে হয় আমি গতকাল রাতে তোমার অতীত জানবার জন্য তোমার অতীত জানতে চেয়েছি? নো, আমি তোমার অতীত জানতে চেয়েছি যাতে তুমি বলতে পারো আমার যা জানার বোঝার আমি আমিরুনের থেকে জেনে নিয়েছি। দেখো, স্পেসিফিকলি বলি, যদি তোমার পাস্ট নিয়ে আমার প্রবলেম থাকতো আমি জানতে চাইতাম না। আমার প্রবলেম নাই বিধে আমি জানতে চেয়েছি। হোয়াট এভার ইট ইজ আই উইল অ্যাকসেপ্ট। আই হ্যাভ নো ওয়ারিজ, আই হ্যাভ নো ইস্যুস। ক্লিয়ার? উর্বি চুপ। রাওনা আবার বলে ওঠে, গুছিয়ে নাও, ওই বাড়ির কিছু মানুষ তোমাকে মিস করছে। ওই বাড়ির ইটগুলো যারা তোমাকে স্বস্তি দিয়েছে তারা তোমাকে মিস করছে। হয়তোবা তোমাকে ওদের প্রয়োজন। আর আপনার? উর্বি তাকিয়ে আছে রাওনাফের দিকে উত্তরের অপেক্ষায়। রাওনাফ একটা গভীর নিঃশ্বাস ফেলে। কিছুক্ষণ সময় নিয়ে ধীরে তবে স্পষ্ট করে বলে, হয়তোবা আমারও তোমাকে প্রয়োজন মৃদুলা উর্বি। হয়তোবা সম্পর্কটা কেবল কফির কাপ এগিয়ে দেয়া, গায়ে চাদর টেনে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। উর্বি কিছুক্ষণ রাওনাফের মুখ পানে চেয়ে থেকে দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। রাওনাফ শুয়ে পড়ে। তার দু চোখে ঘুম জড়িয়ে যাচ্ছে। কাল রাত ঘুম হয়নি তাই। উর্বি দৌড়ে সোজা কল ঘরে যায়। সেখানে দাঁড়িয়ে সে কাঁদতে থাকে। পেছন থেকে তহুরা উর্বির কাঁধে হাত রাখে। উর্বি তাকায়। তহুরা চিন্তিত হয়ে বলে, কাঁদছিস কেন? উর্বি নিজেকে সামলে নিয়ে বলে, শুটকি বানিয়েছিলে না, দিয়ে দাও। আমার শাশুড়ি খেতে চেয়েছেন। আর ভাইয়াকে বলো গাছ থেকে লোক কাটিয়ে পাকা তেঁতুল তুলে আনতে। ছোট জায়ের জন্য নেব। আমাদের বড় মোরগটা জবাই করে রান্না করে দিও তো ভাবি। আমার ননদের বাচ্চাদের জন্য নিয়ে যাব। আর হ্যাঁ, ভাইয়াকে বলো একজন লোক দিয়ে পুকুর থেকে গলদা চিংড়ি ধরতে। তোমার রাওনাক ভাইয়ার খুব পছন্দ শুনেছি। দুপুরে খেয়ে যাব আমরা। তহুরা উর্বির দিকে তাকিয়ে আছে। উর্বি কাঁদছে। কাঁদতে কাঁদতে তহুরাকে জড়িয়ে ধরে। আমি ওনার সাথে যেতে চাই ভাবি। আমি ওনার সাথে থাকতে চাই, সংসার করতে চাই আমি ওনার সাথে। তহুরা উর্বির মাথায় হাত বোলাতে থাকে। সে মনে মনে আল্লাহকে বলে, আল্লাহ তুমি এই মেয়েটাকে খুব সুখে রাখো, খুব সুখী। গায়ের ওপর 2-3টা শাড়ি ধরে রেখে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকিয়ে আছে উর্বি। সে বুঝতে পারছে না কোনটাতে তাকে মানাবে, গোলাপি নাকি লাল।
কোনটা যাবে তার সাথে আজ? তহুরা ব্যস্ত ভঙ্গিতে ঘরে ঢুকলেও থমকে যায়। উর্বির দিকে তাকিয়ে বলে, কি রেডি হোসনি? ওদিকে রনব ভাই তাড়া দিচ্ছে। উর্বি তহুরার দিকে ঘুরে দাঁড়ায়, কিশোরীদের মতো উচ্ছ্বাসিত ভঙ্গিতে বলে, কোনটা পরবো ভাবি, একটু বলে দাও না। তহুরা হাসে, উর্বির দিকে তাকিয়ে বলে ওঠে, লালটা পর। লাল শাড়ি গায়ে জড়িয়ে উর্বি নিজেকে দেখে আয়নায়। তহুরা তাকিয়ে তাকিয়ে দেখে উর্বিকে। উর্বি বলে ওঠে, কেমন লাগছে আমাকে ভাবি? ভালো লাগছে। বউয়ের মতো লাগছে? তহুরা মাথা নাড়িয়ে বলে, না। উর্বি কিছুটা অবাক হয়ে বলে, কেন? তহুরা কাছে এসে উর্বির মাথায় ঘোমটা টেনে দিয়ে বলে, এটা দিসনি বলে? ঘুমটা? আমি ওনার সামনে কখনো ঘুমটা দিইনি। কথাটি বলে উর্বি ঘোমটা নামিয়ে দিতে চাই তহুরা। উর্বিকে থামিয়ে দিয়ে পুনরায় ঘোমটা টেনে দিয়ে বলে, আজ দে। রাওনাফ অবাক হয়ে নিজের গাড়ির দিকে তাকিয়ে আছে। তার গাড়িটাকে ছোটখাটো একটা মালবাহী ট্রাক মনে হচ্ছে তার কাছে এখন। খাবার দাবার থেকে শুরু করে উর্বিদের বাড়ির গাছের নারকেল সবকিছু দিয়ে বোঝাই করে দিয়েছে পুরো গাড়ি। শুধু সামনের সিট দুটো ফাঁকা। উর্বির মা তো 3টা জ্যান্ত রাজহাঁসি দিতে চেয়েছিলেন তার বেয়ান আর রাওনাফের 3 ছানার জন্য। রেজাউল বাজারে গিয়ে রাজহাঁস 3টা জবাই প্রসেসিং ফ্রিজিং করিয়ে প্যাক করে দেয়। পিঠা, রান্না করা বিভিন্ন আইটেম, গাছের ফল, ফ্রিজিং করে রাখা পুকুরের চিংড়ি, চিতল, কোরাল, 1 টিন ভর্তি খই ভাজা, কি নেই সেখানে। রাওনাফ এত নিষেধ করেছে, কে শুনে কার কথা? যে যা পারছে গাড়িতে ঠেসে ঠুসে রেখে যাচ্ছে। অবশেষে হার মেনে রাওনাফ চুপচাপ দেখতে থাকে। সব থেকে অবাক হয়ে যেটা দেখছে রাওনাফ সেটা হলো খাবার দাবারের সাথে একটা খাঁচা সহ ময়না পাখিও দেওয়া হয়েছে গাড়িতে। এটা নাকি উর্বির পাখি। উর্বির হিট পায়ে হেঁটে রেজাউল কবিরের সামনে গিয়ে দাঁড়ায়। রেজাউল তাকিয়ে দেখতে থাকে তার বোনকে। উর্বি ভাইয়ের চোখের দিকে তাকিয়ে ক্ষীণ স্বরে বলে, আসছি। আবার আসবি? কবে? ঈদে। তবে দাওয়াত দিলে তবেই আসবি, স্বামীকে নিয়ে। হুটহাট করে আসবি না। উর্বি তাকিয়ে আছে তার ভাইয়ের দিকে। রেজাউল কবির চোখে পানি। উর্বি বলে, ছি, পুরুষ মানুষ কাঁদে। রেজাউল কবির মাথা নাড়ায়, নিচুর গলায় বলে, ভাইয়েরা কাঁদে। উর্বির সাথে সাথে ভাইকে জড়িয়ে ধরে। রেজাউল কবির বোনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, যা বলেছি মনে রাখবি, এলে স্বামীকে নিয়ে আসবি। উর্বি কাঁপা কাঁপা গলায় জবাব দেয়, আচ্ছা। ড্রাইভ করতে করতে রাওনাফ এক পলক উর্বির দিকে তাকিয়ে বলে, ঘুমটা দিয়েছো কেন? উর্বির সাথে সাথে টেনে ঘোমটা নামিয়ে দেয়। নিচু গলায় বলে, রোদের জন্য। রাওনাফ ঘাড় ঘুরিয়ে পেছনের সিটের দিকে এক পলক তাকিয়ে উর্বিকে আবারও বলে, এটা তোমার পাখি? হ্যাঁ। কথা বলতে পারে? 2-1টা শব্দ। আর আমার নাম। নিয়ে যাওনি কেন সাথে করে? ইচ্ছে হয়নি। এখন কেন নিয়ে যাচ্ছ? একজনের মান ভাঙাতে। শর্মি? রাওনাফ হাসে, তারপর বলে, ও তোমাকে খুব পছন্দ করে ফেলেছে। আমিও। উর্বি জবাব দেয়। রাওনাফ বলতে থাকে, তোমার এই পাখি এত চুপচাপ হয়ে আছে কেন? কিছুই তো বলছে না, কেমন মন মরা। হয়তো ওর মন খারাপ, নয়তো কিছু বলতো। রাওনাফ হাসে, হাসতে হাসতেই বলে, ডিপ্রেসড কেন? ওর কি কোনো পাস্ট আছে যে ডিপ্রেসড থাকে? সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে? উর্বি হেসে ফেলে। রাওনাফ তার দিকে তাকায়। উর্বি চোখ সরিয়ে সামনের দিকে তাকাতেই চেঁচিয়ে ওঠে, শর্মি পাপা। রাওনাফ সামনের দিকে তাকিয়ে হতভম্ব হয়ে ব্রেক কষে দেয়। একটা কুকুর এসে পড়েছিল তাদের গাড়ির সামনে। ভাগ্যক্রমে বেঁচে গিয়েছে কুকুরটা। মৃদু আর্তনাদের আওয়াজ হয়। উর্বি কপালে হাত চেপে কাতরাচ্ছে। সিট বেল্ট পরেনি বিধায় হুট করে ব্রেক কষে দেওয়ায় আঘাত পেয়েছে কপালে। রাওনাফ হতভম্ব ভাব কাটিয়ে উর্বির কপাল থেকে হাত সরিয়ে চমকে ওঠে। কেটে গিয়েছে কিছুটা। উৎকণ্ঠা নিয়ে বলে, সিট বেল্ট বাঁধতে বললাম তখন? কিচ্ছু হয়নি, সামান্য কেটে গিয়েছে। কুকি উঠে জবাব দেয় উর্বি। রওশনারা লিভিং রুমে সোফাতেই বসেছিল। রাওনাফ ঘরে ঢোকে। উর্বি তার পিছু পিছু ঘরে ঢোকে। রাওনাফ আব্দুলকে ডেকে বলে গাড়ি থেকে মালামাল নামাতে। উর্বিকে দেখে রওশনারা দাঁড়িয়ে যায়। সবাই উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে থাকে উর্বির দিকে। রওশনারা প্রায় চেঁচিয়ে উঠে বলে, বৌমার কপালে কি হয়েছে? উর্বির কপালে ব্যান্ডেজ। উর্বি শাশুড়িকে শান্ত করতে কিছু বলতে যাবে, তার আগে সামিউল বলে ওঠে, ভাইয়া মা তোমাকে ভাবিকে নিয়ে আসতে বলেছে, বলে মারধর করে নিয়ে এসেছো নাকি? না মানে তুমি তো খুব মা ভক্ত তাই।
রওশনারা কটমট দৃষ্টি নিয়ে সামিউলের দিকে তাকায়। সামিউল ঘাবড়ে গিয়ে বলে, জাস্ট কিডিং মা, খেপছো কেন? অন্তরা কোণে দিয়ে সামিউলকে খোঁচা মেরে ফিসফিসিয়ে বলে, একটু চুপ করো না, মায়ের ধমক না শুনলে তোমার ভাত হজম হয় না নাকি? উর্বি হাসি চাপিয়ে রেখে সবার উদ্দেশ্যে বলে, পড়ে গিয়ে ব্যথা পেয়েছি, সামান্য চোট। রাওনা রওশনারার দিকে তাকিয়ে বলে, হয়েছে এখন? রওশনারা মাথা নাড়ায়। তারপর রাওনা, রুমা আর আজমেরের দিকে তাকিয়ে বলে, তোদের হয়েছে? তারা দুজনেই মাথা ঝাঁকিয়ে বলে, হয়েছে। রাওনা দোতলায় চলে যায়। উর্বি দাঁড়িয়ে থাকে। বাড়ির সবাই তার দিকে তাকিয়ে আছে। সবার চোখে মুখে চাপা আনন্দ স্পষ্ট দেখা যাচ্ছে, কিন্তু সবাই ভান করছে যেন উর্বি এলো কি না এলো না তাতে তাদের অত মাথা ব্যথা নেই। রওশনারা উর্বিকে বলে, এসেছো? হাত মুখ ধুয়ে রান্নাঘরে যাও, দেখো রাতে কি রাঁধবে, তোমার নন্দাইরা খাবে। উর্বি তার ননদের দিকে তাকায়। আজমেরি, রুমা দাঁড়িয়ে আছে। উর্বি বলে, আপনারা কেমন আছেন আপা? জি ভালো নতুন বড় ভাবি, আপনি কেমন আছেন? দুজনেই একসাথে হাসি মুখে বলে। উর্বি লজ্জা পেয়ে এদিক ওদিক তাকাতে থাকে। ওদের 3 ভাই বোনকে দেখা যাচ্ছে না। আর কেউ না থাকলেও শর্মি তো থাকার কথা এখানে। তাকে খুঁজছেন? শর্মিকে? সে তার রুমে, ভুলেও যেও না সেখানে গিয়ে লাভ নেই। ডক্টর রওনক কবির খানের ছোট মেয়ে, রেগে আছে প্রচুর তোমার উপর। নিজে থেকে রাগ না কমলে তুমি কিচ্ছু করতে পারবে না, শুধু শুধু গিয়ে কাজ নেই। উর্বি হেসে বলে, আচ্ছা তাই, দেখি পারি কিনা। উর্বি সিঁড়ির দিকে যেতে নিলে আমিরুনের সামনে পড়ে। আমিরুন মুচকি হাসি দিয়ে বলে, শৈলদা ভালা ভাবি? উর্বি ধমক দিয়ে বলে, তোমাকে তো আমি পরে দেখে নেব। আমিরুন আপা, ওয়াদা করে সেটা ভঙ্গ করলে তোমার পাপ হয়েছে, তুমি জানো? আমিরুন দাঁত বের করে হাসতে হাসতে বলে, যে না, সব আয়দা না করলেও পাপ হয় না, কিছু কিছু আয়দা ভাঙলে বিরাট সোয়াব হয় ভাবি। তোমাকে পরে দেখে নিচ্ছি, আগে শর্মির সাথে তো দেখা করে আসি। পেছন থেকে রওশনারা গম্ভীর কণ্ঠে বলে, দেখা দেখি হয়ে গেলে শাড়ি পাল্টে তাড়াতাড়ি রান্নাঘরে এসো। আচ্ছা মা। উর্বি দ্রুত সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রুমা, আজমেরি হাসতে হাসতে গড়িয়ে পড়ে। মা, তোমার দজ্জাল শাশুড়ির অভিনয়টা একেবারে নিখুঁত হচ্ছে, তুমি চালিয়ে যাও। রওশনারা মুচকি হেসে রান্নাঘরের দিকে চলে যায়। আজ বহুদিন পরে সে রান্নাঘরে ঢুকেছে। একটু পায়েস রান্না করছে বাড়ির সবার জন্য। শর্মি বেলকুনিতে দাঁড়িয়ে আছে। উর্বি গিয়ে পেছন থেকে শর্মির চোখ চেপে ধরে। শর্মি কিছু বলে না, চুপ করে আছে। উর্বি চোখ ছেড়ে দিয়ে শর্মির সামনে দাঁড়ায়। দুহাত দিয়ে গাল দুটো টিপে দিয়ে বলে, খুব রাগ করেছে আমার উপর, তাই না? শর্মি কথা বলে না। উর্বিকে সরিয়ে দিয়ে রুমে ঢুকে বিছানায় বসে। উর্বি পিছু পিছু যায়। শর্মির হাত দুটো ধরে বলে, কথা বলবে না? শর্মি অন্যদিকে তাকিয়ে থাকে। আচ্ছা, আমি কি করলে শর্মির রাগ পড়ে যাবে জানতে পারি? কানে ধরবো? শর্মি চুপ। উর্বি চুপ করে শর্মির পাশে বসে থাকে। কিছুক্ষণ পরে বলে, আমি যদি এই কাজ আর দ্বিতীয়বার কখনো করি, তুমি আর আমার সাথে কথা বলো না, কিন্তু এইবারের মতো তো মাফ করে দাও। অনুনয়ের দৃষ্টিতে বলে উর্বি। ওর খুব কষ্ট হচ্ছে শর্মি। কিছুক্ষণ থেমে বলে উঠে উর্বি। শর্মি মুখ ঘুরিয়ে নেয়। বুঝেছি, নিজের মা নই তো, তাই তুমি এইভাবে কথা না বলে থাকতে পারছো শর্মি, তাই না? উর্বির কথায় শর্মি মুখ তুলে তাকায়। তারপর নরম গলায় বলে ওঠে, আমিও তোমার নিজের মেয়ে নই, তাই এভাবে আমাকে অবহেলা করতে পারছো, তাই না আন্টি? উর্বি করুণ দৃষ্টিতে বাচ্চা মেয়েটার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা প্রচন্ড কষ্ট পেয়েছে তার আচরণে। তার নিজের ওপর খুব রাগ হচ্ছে। রাগে নিজের চুল ছিঁড়তে ইচ্ছে করছে। সে শর্মিকে টেনে নিজের কাছে নেয়। তুমি চলে যাও আন্টি। আচ্ছা যাবো, তার আগে একটা জিনিস দেখবে। কি? তোমার জন্য সারপ্রাইজ। আমার কোনো সারপ্রাইজ চাই না। অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে শর্মি। উর্বি জোর করে শর্মির চোখ চেপে ধরে আবারও। কি করছো? কোথায় নিয়ে যাচ্ছ আমায়? আগে চলোই না। শর্মিকে এনে দোতলায় খোলা বারান্দায় দাঁড় করে উর্বি। তারপর তার চোখ থেকে হাত সরিয়ে নেয়। শর্মি তাকিয়ে আছে। তার সামনে একটা ময়না পাখি খাঁচায় রাখা। সেবার উর্বিদের বাড়িতে গিয়ে এটা পছন্দ করে ফেলেছিল শর্মি। শর্মির চোখ চকচক করছে খুশিতে। উর্বি তার কানের কাছে মুখ নিয়ে বলে, এটা নেবে না? শর্মি চেঁচিয়ে ওঠে, আন্টি, এটা তুমি আমাকে দিচ্ছ? সত্যি? হ্যাঁ, 3 সত্যি।
শর্মি খুশিতে লাফিয়ে উঠে। সে বলে, আন্টি এটা আমি আমার ঘরে নিয়ে যাই। উর্মি মাথা নাড়ায়। শর্মি একটুও দেরি করে না, খাঁচাটা ছো মেরে নিয়ে নিজের ঘরের দিকে যায়। উর্মি দাঁড়িয়ে আছে। রুমা পেছন থেকে বলে, এত তাড়াতাড়ি রাগ ভেঙে গেল? তোমার তো এলেম আছে ভাবি। উর্মি ম্লান হেসে বলে, বয়সের তুলনায় ও যে বড্ড সরল।